1400 কোটি টাকা চাঁদা তুলেছে তৃণমূল, গরিবের পার্টি, মা মাটি মানুষ। 600 কোটি টাকা দিয়েছে ডিআর লটারি, আর 400 কোটি টাকা দিয়েছে চোরা সঞ্জীব গোয়েঙ্কা। ইলেকট্রিকের বিলটা এসছে, দেখেছেন নাকি? দেখেছেন? দেখেছেন জানুয়ারি আর এপ্রিলের বিলটা? 289 ইউনিট ইলেকট্রিক এলে আপনারা যে টাকা দিতেন 6 টাকা 90 পয়সা, এবারে করে দিয়েছে 118 ইউনিট হয়ে গেলে আপনাকে দিতে হবে 9 টাকা 22 পয়সা। বুঝছেন তো হিসাবটা? এই চোরা তৃণমূলকে সরাতে হবে। কি দেব আমরা এলে? প্রতি বছর এসএসসির পরীক্ষা মেধা অনুযায়ী নিয়োগ, পিটিটিআই পাস করারা বাড়িতে থাকবে না, রাজ্য সরকারের শূন্য পদ 1 বছরের মধ্যে পূরণ, 6 লক্ষ কর্মসংস্থান অবলুপ্ত করেছে, পুনর্জীবিত করব, শিল্প আনবো, অন্নপূর্ণা ভান্ডার চালু করে 1000-এর বদলে 3000 টাকা দেব, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লোক প্রসার শিল্পী ভাতা, দিব্যাঙ্গ ভাতা 1000-এর বদলে 3000 টাকা করে পাবেন। 450 টাকার গ্যাস রাজস্থানের মতো দেব। ছত্তিশগড়ে 3100 টাকা কুইন্টাল আমরা ধান কিনি, আমাদের বিজেপি সরকার। পশ্চিমবঙ্গেও ধান চাষিরা, উৎপাদকরা সঠিক মূল্য পাবেন। প্রধানমন্ত্রীর 6000 টাকা পিএম কিষাণ সম্মান নিধি, বাংলাতে 50 লক্ষ কৃষক পাচ্ছেন। আমরা এলে 73 লক্ষ কৃষককেই দেব। যোগীজির মতো 6000-এর সঙ্গে আরো 6000 যুক্ত করে অন্নদাতা ভগবান কৃষকদেরকে 12,000 টাকা করে বছরে আমরা দেব। আনুন বিজেপি। নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। যে ইস্যুগুলো বাংলার এই তৃতীয় ফেজের ইলেকশন থেকে সপ্তম ফেজ পর্যন্ত, অর্থাৎ 1 জুন পর্যন্ত যে ইস্যুগুলো ইলেকশনকে বদলে দিতে পারে, সেই ইস্যুগুলো দিয়ে শুরু করলাম। শুভেন্দু অধিকারী কাঁথির সভাতে বলেছেন বিদ্যুতের দাম কি মারাত্মক সাইলেন্টলি বাড়িয়ে দিয়েছে। প্রত্যেকটা বাঙালি যদি এক হয়ে বলে যে না, এই সরকার থাকলে বিদ্যুতের দাম বাড়বে, এই সরকারকে আমরা চাই না, তার জন্য যে ইস্যুগুলোকে তুলে ধরা দরকার সেগুলি শুভেন্দু বলেছেন কাঁথির সভা থেকে। ভাবুন তো, গড়পড়তা প্রত্যেক বাঙালি যে মানুষগুলো দুটো জিনিস ছাড়া বাঁচতে পারেন না, একটা হচ্ছে বিদ্যুৎ, একটা হচ্ছে জল, সেই বিদ্যুৎ যদি এই হারে দাম বাড়ায় এই নবান্নের সরকার, সাইলেন্টলি আপনার গলাটাকে কেটে দেয়, কি সিএসসি, কি ডাব্লিউবিএসসি, ডিসিএল, আপনি সুস্থ থাকতে পারবেন তো দিনের শেষে? আপনি 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েও বিদ্যুতের দাম যদি এভাবে বাড়ে আপনি সামলাতে পারবেন তো? আপনার ঘরের ছেলেটা, ঘরের মেয়েটা যদি চাকরি পেয়েও চাকরি হারায়, আপনার ঘরের ছেলেটা কিংবা ঘরের মেয়েটা পড়াশোনা করে ফার্স্ট ক্লাস পাওয়ার পরও যদি তাদের ঠিকানা হয় গান্ধী মূর্তি কিংবা মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশ, আপনি সুস্থ থাকতে পারবেন তো? কেন সবাই মিলে বলছেন না? এই বিষয়গুলো সামনে আসা দরকার। এই বিষয়গুলো নিয়ে শুভেন্দু কাঁথিতে মুখ খুলেছেন, তাই বললাম। আরেকটা জিনিস আপনাদের কাছে সতর্ক করিয়ে রাখি, আবার সেই পুরনো কিছু কাকপক্ষী বেরিয়েছেন বাজারে। প্রতুল মুখোপাধ্যায়, হরনাথ চক্রবর্তী হঠাৎ দেখলাম বাজারে বেরিয়েছেন, সুদেশ নারায় বাজারে বেরিয়েছেন বাজার করতে, যে না মোদিজিকে ভোটটা দেবেন না। মোদিজিকে আপনারা বলার কে? সারা পশ্চিমবঙ্গ নরেন্দ্র মোদীকে ভোট দেওয়ার জন্য প্রায় প্রস্তুত হয়ে রয়েছেন, তৃণমূলকে উৎখাত করার জন্য প্রায় প্রস্তুত হয়ে রয়েছেন। বামপন্থীরা বেশ কিছু জায়গায় ভালো ভোট পাচ্ছেন কিন্তু সিট জিততে পারছেন, এটা আমার অবজারভেশন। ঠিক কি ভুল সেটা তো পরের ব্যাপার। সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ বেরিয়ে পড়েছেন, দেখলাম প্রেস কনফারেন্স করেছেন সম্ভবত প্রেস ক্লাব থেকে বসে হরনাথ চক্রবর্তী, প্রতুল মুখোপাধ্যায়, যাদের সচরাচর বাজারে চাকরি চুরি গেলে দেখা যায় না, তারা আবার বাজারে বাজার করতে বেরিয়েছেন এবং তার বিনিময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে থেকে তারা যা যা দক্ষিণা নেওয়ার পরবর্তীকালে নিয়ে নেবেন। আমি এইটুকু প্রতিবেদনের এই কথাটুকু বলে আমি যাব আজকের যে মূল বিষয়। তৃণমূল কংগ্রেস কিন্তু 42-15 নেমে যেতে পারে, আমি বলছি না। আমি দেখুন কোনো স্পেকুলেশনে যাই না, আমি চট করে স্পেকুলেশনে যাই না। প্রথম দফা যে নির্বাচন হয়েছে সেটাতে আমার মনে হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে বিজেপি সুইপ করবে, নতুন করে বলার অপেক্ষা নেই। দ্বিতীয় দফাতেও অ্যাডভান্টেজ বিজেপিতে আছে, আমরা সেটা নিয়ে কাজ করছি, সেটা নিয়ে আপনাদের কাছে বলবো। কতগুলো সিট এই পশ্চিমবঙ্গে 42-এর মধ্যে কে কত পেতে পারে সেটা নিয়ে আমরা সার্ভে রিপোর্টগুলো দেখিয়েছিলাম। 9টা সার্ভে রিপোর্টে দেখা গেছে যে তৃণমূল একমাত্র এবিপি আনন্দের সি ভোটার প্রথম দফার সমীক্ষায় দেখা গিয়েছিল 23টা পেতে পারে তৃণমূল, 19টা পেতে পারে বিজেপি। বাকি ধরুন নিউজ 18 পিসিমণির চ্যানেল, যেটা মানে তৃণমূল কংগ্রেস নেতা বিশ্ব মজুমদারের চ্যানেল, যেটা সেটাতে দেখা গিয়েছিল যে 25টা পেতে পারে বিজেপি আর 17টা পেতে পারে তৃণমূল। আর TV9 রিপোর্টটা বেরিয়েছিল যেখানে 26টা পেতে পারে বিজেপি
বাকি বাকি 16টা পেতে পারে তৃণমূল কংগ্রেস। এগুলো প্রথম দফার সমীক্ষা। পরবর্তীকালে সর্বভারতীয় সমীক্ষাতেও দেখা গিয়েছিল যে তুল্যমূল্য লড়াই, কেউ বলছে বিজেপি 21-22 পাবে, কেউ বলছে তৃণমূল 18-19 পাবে, এ ধরনের নানান তথ্য আমরা পেয়েছিলাম। কিন্তু সাংঘাতিকভাবে কেউ 30 পেয়ে যাচ্ছেন, কেউ 10 পেয়ে যাচ্ছেন, এই রিপোর্ট কিন্তু আমাদের কাছে আসেনি। আমি সার্ভে রিপোর্টগুলো আপনাদের তুলে ধরে আমার বিশ্লেষণগুলো আপনাদের কাছে রেখেছিলাম। আমি গতকাল এই বিষয়টা নিয়ে একজন অত্যন্ত দক্ষ পলিটিক্যাল অ্যানালিস্ট, দীর্ঘদিন আনন্দবাজারের সাংবাদিকতা করেছেন, এখন টিভি চ্যানেলগুলোতে আপনারা অনেকেই দেখেন, নির্মাল্য মুখোপাধ্যায়, তার সঙ্গে কথা বলেছিলাম সরাসরি। তার কাছে জানতে চেয়েছিলাম যে আপনি তো অনেক অ্যানালিসিস করছেন, স্পেকুলেশন করছেন, আপনার মতামতটা কি? খুব ইন্টারেস্টিং, অনেক কথা বলেছেন, খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। এই সমীক্ষাগুলো কিভাবে হয় সেটা নিয়ে বলেছেন, এবং সেই সমীক্ষা রিপোর্ট সর্বভারতীয় ক্ষেত্রে কী হতে পারে পরিষ্কার বলেছেন যে নরেন্দ্র মোদী 290-95 থেকে 330-এর মধ্যে থাকবে, এটা আমার ধারণা। যদিও সর্বভারতীয় সমীক্ষাগুলো সবাই যা বলেছেন 323 থেকে 399, বিজেপি এককভাবে পেতে পারে 323 থেকে 399, এটা সর্বভারতীয় বিভিন্ন যে সমীক্ষাগুলো হয়েছিল তার রিপোর্ট বেরিয়েছিল। আর নির্মলবাবু বললেন 390 থেকে অ্যান্টি ইনকামবেন্সি কাজ করলে 290, মাফ করবেন, 290 থেকে 323-325-এর মধ্যে থাকতে পারে। তিনি অ্যান্টি ইনকামবেন্সি এগেনস্ট নরেন্দ্র মোদী তথ্যটাকে পেশ করেছেন। কিন্তু আমি তার উত্তরে বললাম যে নির্মলবাবু, তাহলেও তো অনেকটা এগিয়ে যাচ্ছে, কে এগিয়ে যাচ্ছে? 272-এ মেজরিটি হয়, সেখানেও তো 290 পেলে বা 295 পেলে ইজিলি মোদিজি শটার গড়ে ফেলবেন। বলে হ্যাঁ, সেটা নিয়ে কোনো বাগবিতণ্ডা নেই। আমি তাকে আলাদাভাবে প্রশ্ন করেছিলাম যে আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় যে 200 তলায় সিট পাবেন বলছেন নরেন্দ্র মোদী, হাসলেন, মৃদু হাসলেন, সেটার উত্তর দিলেন না। সবাই জানেন, এবং আমার নিজের বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, অ্যাবসলিউট মেজরিটি পেতে চলেছে বিজেপি, এবং সেটা নির্মলবাবুর হিসেবে 290 থেকে 330-এর মধ্যে, আর অন্যান্য সমীক্ষা বলছে 323 থেকে 399। 4 জুন সেটা আমরা বুঝতে পারবো। কিন্তু আমি এক ঝলক নির্মলবাবু কী বলে শুরু করেছেন, আমি সেইটাকে একটু আপনাদেরকে শোনাবো, তারপর ফিরে আসছি আবার। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কামিং ব্যাক টু দ্য স্টেট, ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধে আপনার প্রেডিকশন? আমার প্রেডিকশন ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে বিজেপি এবারে কি ফলটা করবে, আমি যতটুকু শুনেছি, ইন্টারনালি শুনেছি, দুটো 14 হয়ে আছে। 14 মানে এরাও 14টা পাবে, ওরাও 14টা পাবে, এরকম ভাবে ভাগ করা যায়। টিএমসিও 14 যাবে, বিজেপিও 14 যাবে, তার মানে টোটাল দাঁড়ালো 28। লড়াইটা হচ্ছে 14টা আসলে, তার মানে হচ্ছে 14 ভাগ করে জিনিসটা করা আছে। আপনি বলছেন বিজেপি 14টাতে কনফার্ম, তৃণমূল 14টাতে কনফার্ম, আর বাকি 14তে কে এগোবে? এইখানেই ভ্যাসিলেশন। আপনার প্রেডিকশন? আমার প্রেডিকশন হচ্ছে বিজেপি সামনের সোমবার সুপ্রিম কোর্টের রায় যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেভারে যায়, ওই 14টার মেজর চাঙ্ক মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে বেরিয়ে যাবে, তিনি 20+ হয়ে যাবেন। আর যদি ওনার রায়টা বিরুদ্ধে যায়, মমতা 20- কেন 15- হয়ে যেতে পারে। মানে সুপ্রিম কোর্টের রায়ের ওপর অনেক কিছু, যদি হাইকোর্টের রায়টাকে মান্যতা দেয়, তাহলে মমতার আসন সংখ্যা বলছেন আপনি কত? ড্রাস্টিক্যালি প্রায় 15-র নিচে চলে যেতে পারে, মানে 15-র নিচে চলে যেতে পারে, এমনও সম্ভাবনা আছে। তার কারণ হচ্ছে এমনি মমতাকে একটা নেগেটিভিটি ঘিরে রেখেছে, সেই নেগেটিভিটিটা আরো বেশি করে ইম্পোজড হয়ে যাবে এইটার ওপরে। নির্মলা মুখোপাধ্যায়ের অবজারভেশন খানিকটা অংশ আপনাদের শোনালাম। কিন্তু এই ধরুন লাস্ট ফেজে যে ইলেকশন হচ্ছে, এই ফেজে কিন্তু দক্ষিণবঙ্গে আসছে, মধ্যবঙ্গে আসছে, উত্তরবঙ্গের ইলেকশন প্রায় কমপ্লিট, কিছুটা বাকি আছে, মালদহ অংশগুলোতে কিছুটা বাকি আছে, কিন্তু বেসিক্যালি মধ্যবঙ্গ হয়ে দক্ষিণবঙ্গে যেখানে আসছে, সেখানে আমার নিজস্ব একটা স্পেকুলেশন আমি করেছিলাম। সেই স্পেকুলেশন নিয়ে আজকে আমি চর্চা করবো না, নির্মলবাবুর কথাটাই আপনাদের কাছে শোনাবো। কিন্তু বেসিক্যালি যে ফ্যাক্টার্সগুলো খুব ইম্পর্টেন্ট হবে, চাকরি দুর্নীতির ফ্যাক্টর, যেটা নির্মলবাবু হাইলাইট করেছে, যে ধরুন সোমবার যে রিপোর্টটা বেরোবে, সোমবার যে সুপ্রিম কোর্টে যে শুনানিটা হবে, সেখানে যদি স্টে অর্ডারটা পারসিস্ট করে, যে স্টে অর্ডার নয় মানে এই 25,753 চাকরি চলে যাওয়া নিয়ে যদি সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ না করে, তাহলে কিন্তু ডিসঅ্যাডভান্টেজ মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলে দিলেন নির্মলবাবু। এবং সত্যি তো তাই। ধরুন আজকের প্রতিবেদন যেদিন পেশ করছি, তার আগের দিন জাস্টিস রাজশেখর মান্তার ঘরে প্রাইমারি পরীক্ষা, প্রাইমারি চাকরি বিষয়টা নিয়ে মামলাটা উঠেছে, সেখানে একটা নতুন তথ্য আবিষ্কার হলো। ভুয়ো ওয়েবসাইট খুলে প্রাথমিকে চাকরি হয়েছে, ওয়েবসাইটটাই ভুয়ো। আপনারা জানেন SMS-এর চাকরি আমরা আগে শুনতাম না, শুনেছি আমরা ওয়েমার বিষয়টা আগে সেভাবে বুঝতাম না। ব্ল্যাঙ্ক ওয়েমার জমা দিয়ে চাকরি,
আগে বুঝতাম না। র্যাঙ্ক জাম্প, যে তালিকার বাইরে চাকরি, সুপার নিউমারারি পোস্ট, এসব শব্দবন্ধগুলোর সঙ্গে আমরা পরিচিত ছিলাম। মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি সেই শব্দবন্ধগুলোর সঙ্গে আমাদের পরিচয় করে দিয়েছেন। গতকাল শুনলাম ভুয়ো ওয়েবসাইট, আমি জানি না আর কীভাবে চুরি করার পদ্ধতি মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি বাংলাকে উপহার দেবেন আমরা জানি না, বিশ্বাস করুন। এবং তার প্রেক্ষিতেই অভিযোগ উঠছে যে 2014 সালে যে টেট পরীক্ষা হয়েছে তার ভিত্তিতে 2 দফায় বা 3 দফায় যে রিক্রুটমেন্টগুলো হয়েছে এবং সেই চাকরির পরীক্ষাতে যারা চাকরি করছেন প্রায় 70,000 ছেলেমেয়ের চাকরির জীবনটাকে নিয়ে একটা প্রশ্নচিহ্ন উঠে যাওয়ার জায়গা তৈরি হয়েছে। যদি ধরুন সুপ্রিম কোর্টে স্টে অর্ডার হয়ে সুপ্রিম কোর্টে যদি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে তারা মান্যতা দেন প্রধান বিচারপতির বেঞ্চ সামনে সোমবার, তাহলে তো এই 70,000ও আবার ক্রাইসিসের মধ্যে পড়বেন। এবং এর জন্য এককভাবে দায়ী মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি, যারা চাকরি চুরি করে চাকরির টাকা তুলে যারা যোগ্য ছেলেমেয়ে তাদের জীবনকে বিপন্ন করেছেন, দিনের পর দিন এই চোরদের বাঁচানোর জন্য যোগ্যদের ঢাল হিসেবে ব্যবহার করে তাদের সংকটের মুখে ফেলে দিয়েছেন। একটা জিনিস ভাবুন, আমি বলছি সমস্ত কিছু উঠতে ভাবুন, যে ছেলেমেয়েগুলো যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তারা আজকে এই 42, 43, 45 ডিগ্রি তাপদাহের মতো, আমি দেখছিলাম শহীদ মিনার ময়দানে তারা ছাতা নিয়ে লাইনে দাঁড়িয়ে রয়েছেন। কী অপরাধ করেছেন? যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়ার পরও তাদের হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে যেতে হচ্ছে। কার্ডসিকে মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি, এবং এটা মমতা অভিষেক একটা করে ভোট পেলে কিন্তু এই প্রমোশনটা আরও বাড়বে, এটা ভাবতে হবে বাঙালিকে। আমি আজকে আপনাদের কাছে প্রত্যেকের কাছে শুধু বলছি, মনে রাখবেন যে দুর্নীতি যদি বন্ধ করতে হয় এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে, তাহলে কিন্তু এদের তাড়াতে হবে। তাড়াবেন কীভাবে, কে কীভাবে তাড়াবেন জানি না, যাবেন কি না যাবেন জানি না, কিন্তু মূল প্রসঙ্গে ফিরে আসি। শেষ পর্যন্ত তৃণমূল কতগুলো সিট পেতে পারে, যেটা আপনাদের প্রশ্নের উত্তর আপনারাও খুঁজছেন, আজকের এই প্রতিবেদন যারা দেখছেন তারাও হয়তো খুঁজছেন। আমি আজকে কথা বাড়াবো না। নির্মাল্য মুখোপাধ্যায় আনন্দবাজার পত্রিকার প্রাক্তন সাংবাদিক, পলিটিক্যাল অ্যানালিস্ট, লেখক, সেই মানুষটিকে আমি সরাসরি প্রশ্ন করে যা তথ্য পেলাম সর্বভারতীয় ক্ষেত্রে এবং রাজ্যের ক্ষেত্রে, সেটা শুনুন আজকের বাংলা বার্তার প্রতিবেদনে। দেখুন, আমি যা বুঝেছি তার থেকে আমার যেটা মনে হয় যে প্রথম যে দুটো ফেজে ইলেকশন হয়েছে, সেই দুটো ফেজে মানে প্রথমবারেরটা সব থেকে বড় ফেজ ছিল, 102খানা সিট ছিল, পরেরটায় প্রায় 80টা মতো সিট ছিল। এই 182টা সিটে টোটাল ইলেকশন হয়েছে এবং সেখানে আমার ধারণা বিজেপি প্রথম যে ফেজটাতে বিজেপি ওয়াজ ফার অ্যাহেড অফ কংগ্রেস। আমি যদি ধরেও নিই যে কংগ্রেস হচ্ছে তার মেন প্রতিদ্বন্দ্বী, সেখানে 102-এর মধ্যে বিজেপি প্রায় 46টা মতো সিট ছিল আর কংগ্রেসের 15টা মতো ছিল। সুতরাং এখন প্রশ্নটা দাঁড়াচ্ছে যে এখন সেফোলজিস্টরা যে জিনিসটা করছেন, আমেরিকান সেফোলজিস্টরাও করছেন, ইউরোপের সেফোলজিস্টরাও করছেন, যে ওরা একটা থিওরি ইউজ করছেন। সেই থিওরিটার নাম হচ্ছে RAM। আমাদের এখানে অরবিন্দ তিওয়ারি ওই একই থিওরি ইউজ করেছেন, সেটার নাম হচ্ছে রিগেন, অ্যাটেন, মেনটেন। রিগেন মানে হচ্ছে আমি কতগুলো সিট হারিয়েছিলাম আগের ইলেকশনে। নরেন্দ্র মোদী আগের ইলেকশনে 126টা সিট হেরে যায়, তার মধ্যে থেকে নরেন্দ্র মোদী কতগুলো এবারে জিতে আনতে পারবেন সেটা একটা ফ্যাক্টর। অ্যাটেন, কোথায় কোথায় নরেন্দ্র মোদী মানে বিজেপি রানার আপ ছিল, 72টা সিটে অল ওভার দ্য কান্ট্রি বিজেপির রানার আপ ছিল। এই 72টা সিটের মধ্যে বিজেপির সব থেকে বেশি ব্লিডিং হয়েছিল ওয়েস্ট বেঙ্গলে, 22টা সিট সে হারিয়ে যায় এবং 22টা সিট তার হাতের বাইরে চলে গেল। এই 22টা সিটের মধ্যে থেকে সে কতটা রিকভার করে আনতে পারবে সেইটা একটা খুব বড় ফ্যাক্টর। আর লাস্ট হচ্ছে মেনটেন। রিগেন হলো, অ্যাটেন হলো, মেনটেন হলো। মেনটেন মানে বিজেপি 303টে আসন ছিল, সেই 303টে আসন তারা ধরে রাখতে পারবে কিনা এবং সেখানে কোনো অ্যান্টি ইনকামবেন্সি কাজ করবে কিনা, এটা বিজেপি নেতৃত্ব তারা নিজেদের মতো করে অ্যানালিসিস করছে। আমার অ্যাপারেন্টলি যেটা ধারণা সেটা হচ্ছে এবারে গোটা ইলেকশন প্রসেসে 7টার মধ্যে বিজেপি 3টে স্টেটে গেইন করবে। কোন কোন স্টেট? এবার নাম্বার 1 হচ্ছে বেঙ্গলে গেইন করবে, অ্যাডভান্স করবে। যেটা আমি গেইন বলতে নাম্বারটা আমি পরে যাব, নাম্বারটা এগুলো কি হয়, এগুলো খুব ভেগ হয়, 2-3টে এদিক ওদিক হয়ে যেতে পারে। এবার ট্রেন্ডটা আপনাকে বুঝতে হবে যে এখানে বিজেপি ওই জায়গাটা অ্যাটেন্ড করবে, ঠিক আছে। আর একটা হচ্ছে তেলেঙ্গানাতে অ্যাটেন্ড করবে, আর একটা হচ্ছে ওড়িশাতে অ্যাটেন্ড করবে। এই যে 3টে স্টেট, এটা বিজেপি কি করবে, যে 4টে স্টেট আমার ধারণা বিজেপি এবার ব্লিড করবে, মানে রক্তাক্ত হবে, একটা হচ্ছে হরিয়ানা, একটা হচ্ছে মহারাষ্ট্র,
একটা হচ্ছে বিহার, আর সব থেকে যেটা বড়, যেটা অনেকে ক্যালকুলেশনের বাইরে, কর্ণাটক। এই 4টে স্টেটে বিজেপি হেভিলি ব্লিড করবে এবং ব্লিড করাটাকে তাকে রিইমার্স করবে হচ্ছে এই 3টে স্টেট। সো ইট ইজ 4:3। এই ইকুয়েশনে আমার যেটা ধারণা, বিজেপি এর সঙ্গে অ্যান্টি ইনকামবেন্সি কখনো কাজ করে, কখনো অ্যান্টি ইনকামবেন্সি কাজ করে না। মমতার ক্ষেত্রে আমরা দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে যেমন দুবার বিধানসভা নির্বাচনে অ্যান্টি ইনকামবেন্সি কাজ করলো না, শি ওয়েন্ট অ্যাহেড। সুতরাং নরেন্দ্র মোদীর ক্ষেত্রে 2019-এ কি হবে, মানে অ্যান্টি ইনকামবেন্সি কাজ করেনি, 281 থেকে লাফিয়ে 303-এ চলে গেছে, সিট বেড়ে গেছে আর কি। এবার সেইখানে দাঁড়িয়ে আপনাকে ভাবতে হবে যে বিজেপি, আমার ধারণা ইট উইল বি অ্যারাউন্ড 290 প্লাস। আমার একটা রাফ আইডিয়া হচ্ছে 290 প্লাস, আর ওদিকে 330 মাইনাস। সুতরাং 350-র দৌড়াটা কিছুতেই বিজেপি পৌঁছতে পারছে না। আপনার ক্যালকুলেশন হচ্ছে 290 থেকে 330-এর মধ্যে বিজেপি থাকবে, একটা ঘোরাঘুরি করবে। 272 হলে তো সরকার করে দেবে। ন্যাচারালি তারা সরকার ফর্ম করবে, এটা এককভাবে সিম্পল মেজরিটি পার্টি হবে এবং তারাই লিড পার্টি হবে। যেটা বিজেপি, দেখুন নরেন্দ্র মোদীর অ্যাচিভমেন্টটা কোথায়। বিজেপি ক্ষমতায় আগেও এসছে, এনডিএ গভর্নমেন্ট আগেও ফর্ম করেছে, আমরা দেখেছি 182 বেশি পায়নি, সেটা কোয়ালিশন গভর্নমেন্ট ফর্ম হয়েছে। নরেন্দ্র মোদী এসে ওই ব্যারিয়ারটা ব্রেক করলেন, ব্রেক করে 282 করে দিলেন। এইটাই তো ওনার অ্যাচিভমেন্ট, এছাড়া তো কোনো অ্যাচিভমেন্ট নয়। এবং তারপরে সেটা পরের স্টেপে আরেকটু এগিয়ে নিয়ে গেলেন, 303-এ নিয়ে গেলেন। এবার উনি যদি আরেকটু এগোন তাহলে ভালো, আর যদি না এগোন, যদি অ্যান্টি ইনকামবেন্সি করেন, কিন্তু উনি ওভারঅল লুজ করছেন না। তার কারণ হচ্ছে কংগ্রেসের সঙ্গে 2019-এর লড়াইয়ে যে জায়গা ছিল, মানে ওরা লড়েছিল, মানে প্রায় 400টার ওপর, 460টা আসনে লড়াই হয়েছিল। সেইখানে মাত্র কংগ্রেস 16টা জেতে বিজেপির এগেনস্টে, আর বাকি 36টা যেতে হচ্ছে নন বিজেপি পার্টির এগেনস্টে, আর বিজেপি যেতে 195টা। সুতরাং স্ট্রাইক রেট বিজেপির ছিল প্রায় 92%। এই 92% স্ট্রাইক রেটটা আমার মনে হয় না এখন কংগ্রেস সেই জায়গায় পৌঁছেছে যে ওটাকে কমিয়ে 50% কি 40% নিয়ে আসতে পারবে। কংগ্রেস হয়তো অ্যাডভান্স করবে, কোনো জায়গায় অ্যাডভান্স করবে, যেখানে 52টা সিট আছে, হয়তো 60, 65, 70-এ হয়তো পৌঁছতে পারে। সেটাও গণতন্ত্রের পক্ষে একটা খুব বড় দিক। তার কারণ হচ্ছে গণতন্ত্র তো বাঁচে অপোজিশনের ওপর, রুলারের ওপর বাঁচে না। পলিটিক্যাল সায়েন্সের এটা বেসিক থিওরি। এখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, কামিং ব্যাক টু দ্য স্টেট, ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধে আপনার প্রেডিকশন? আমার প্রেডিকশন, ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে বিজেপি এবারে কি ফলটা করবে, আমি যতটুকু শুনেছি, ইন্টারনালি শুনেছি, দুটো 14 হয়ে আছে। 14 মানে এরাও 14টা পাবে, ওরাও 14টা পাবে, এরকম ভাবে ভাগ করা যায়। টিএমসিও 14 যাবে, বিজেপিও 14 যাবে, তার মানে টোটাল দাঁড়ালো 28। লড়াইটা হচ্ছে 14টা আসলে, তার মানে হচ্ছে 14 ভাগ করে জিনিসটা করা আছে। আপনি বলছেন বিজেপি 14টাতে কনফার্ম, তৃণমূল 14টাতে কনফার্ম, আর বাকি 14তে কে এগোবে? এইখানেই ভ্যাসিলেশন। আপনার প্রেডিকশন? আমার প্রেডিকশন হচ্ছে বিজেপি সামনের সোমবার সুপ্রিম কোর্টের রায় যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেভারে যায়, ওই 14টার মেজর চাঙ্ক মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে বেরিয়ে যাবে, তিনি 20+ হয়ে যাবেন। আর যদি ওনার রায়টা বিরুদ্ধে যায়, মমতা 20- কেন 15- হয়ে যেতে পারে। মানে সুপ্রিম কোর্টের রায়ের ওপর অনেক কিছু, যদি হাইকোর্টের রায়টাকে মান্যতা দেয়, তাহলে মমতার আসন সংখ্যা বলছেন আপনি কত? ড্রাস্টিক্যালি প্রায় 15-র নিচে চলে যেতে পারে, মানে 15-র নিচে চলে যেতে পারে, এমনও সম্ভাবনা আছে। তার কারণ হচ্ছে এমনি মমতাকে একটা নেগেটিভিটি ঘিরে রেখেছে, সেই নেগেটিভিটিটা আরো বেশি করে ইম্পোজড হয়ে যাবে এইটার ওপরে, মানে, এবং যার জন্য এই সুপ্রিম কোর্টের রায়টা ইজ ভেরি ইম্পর্টেন্ট আগামী দিনে কোথায় গিয়ে জিনিসটা দাঁড়াবে। সুতরাং আপনি যেটা বলছেন, আপনারা যেটা ভাবছেন, সেটা হয় আমার মতে, যেটা মমতার পুরনো উপদেষ্টা বলেছে,
যে তিনি চমকপ্রদ ফল করবেন বিজেপি, এইটা কিন্তু যথেষ্ট রকমভাবে প্রমিনেন্ট হয়ে উঠছে। অনেক ধন্যবাদ।